কৃষ্ণপক্ষের রাত, দশমী কি একাদশী হইবে। কালী ঢালা আঁধারের ভিতর দিয়া রামপ্রসাদ চলিয়াছে। তার সারা দেহে বার্ধক্য যেন জোর করিয়া ছাপ মারিয়াছে। অঙ্গ প্রত্যঙ্গের গ্রন্থিবন্ধন যেন অনেক কষ্টে শিথিল হইতে পড়িয়াছে। আবেশায়তে চোখ দুটি হইতে কিঞ্চিত দৃষ্টিশক্তি যেন সবলে অপসৃত হইয়াছে। রামপ্রসাদের আজ কি যেন হইয়াছে। রামপ্রসাদ পথ হারাইয়া ফেলিল। যে পথ চিনিয়া চলে তার পথ একটি, আর যে দিশারা হইয়া চলে তার পথ শত শত। মালিবাড়ির পথের পর আরেকটা পথে পা দিয়া তার আত্মকেন্দ্রিক চিন্তার স্তব্ধতায় সহসা ঢেউ জাগাইল এই মালিনী। অনেক সময় এক একটা চিন্তা মানুষের মনে আসিয়া ঢোকে আকস্মিকভাবে, একটুও খবর না দিয়া। তার অবচেতন মনে চিন্তার সঙ্গে সে চিন্তা যোগ রাখিয়া আসে, না একেবারে আকাশ ফাঁড়িয়া আবির্ভূত হয়, সে মীমাংসা মনস্তাত্ত্বিকের কাজ। আমরা দেখিতে পাই সে চিন্তা আকস্মিক আসিলেও আগের চিন্তাগুলি তাহার অনুপূরক। তাই মালিনী তার মনে আকস্মিক হইলেও সঙ্গে সঙ্গেই জানা গেল সে একটা প্রসঙ্গের আবছা তরিতে ভর করিয়াই আসিয়া নামিয়াছে তার চিন্তার জোয়ারে। হয়তো রামগতির উঠানে জড়ানো জাল দেখিয়া মনে হইয়াছিল বিভ্রান্ত রামপ্রসাদের যে এটা মালিনীর বাঁশের ঝাড়। হয়তো পথ চলিতে চলিতে এও মনে হইয়াছিল আমার পথের ডান দিকেই একটা বাড়ি আছে, সেটাকে বলে মালিবাড়ি। সে বাড়ি এখন পোড়া। তার পাশ দিয়ে যে পথ গিয়াছে, রাতে সে পথে কেউ হাঁটে না। বেঘরে মরা মালিনীর প্রেতাত্মা এখানে মূর্তি ধরিয়া পথিককে ভ্যাংচায়। আর নানা রকম সাপ এ পথে ঘুরিয়া ঘুরিয়া ব্যাং ধরে। কিন্তু এ বাড়ি আগে তো এমন ছিল না। এর চারিদিকে মালঞ্চ ঘেরা ছিল। একদিকে ফুল বাগান, একদিকে বেগুন ক্ষেত, একদিকে বাঁশঝাড়, আম গাছ, আর পূর্ব দিকে পুষ্করিণী। ফুলগুলিতে মৌমাছি গুনগুন করিত, আম গাছে বসন্তের কোকিল ডাকিত, বাঁশঝাড়ে দিন রাত পাক পাখালিতে কলরব করিত। মালিনীর যখন বয়ঃসন্ধি, সে তখন কলাপাতা লইয়া এই পথ দিয়া পাঠশালায় গিয়াছে। ভরা যৌবনেও মালিনীকে দেখিয়াছে। এখনো মনে পড়ে দাওয়ায় বসিয়া মালি ও মালিনীতে ধুচনি বুনিতেছে। শেষে একদিন মালি মরিয়া গেল। তখনও মালিনীর ভরা যৌবন, সেই অবারণ যৌবনভার আগলাইয়া বহুদিন সে কাটাইয়া দিল। বাড়ির চারিদিকে মালঞ্চের বেড়া তখনও ছিল। তার মনের বাঁধন যতই আলগা হইতেছিল, মালঞ্চের বাঁধনকে ততই সে শক্ত করিয়া তুলিতেছিল। সেখানে ঢুকিয়া কিন্তু ফুলে হাত দিবার সাধ্য কারো ছিল না। মুখে প্রণয়ের মধুভাণ্ড ধারণ করিয়াও সে বাড়িতে পা ফেলিতে অনেকের বুক শঙ্কায় সংকুচিত হইত। আজ মুখে কালকুটের বোঝা লইয়া জাত কেউটেরা অসংকোচে ঘুরিয়া বেড়ায়। এরকম হইল কেন? কেন মালিনীর যৌবনের ছেলেপুলেগুলি, বার্ধক্যের নাতি নাতনিগুলি এ বাড়ির আঙিনায় খেলাইতে নামিল না? তার থেকে কেন আরো 10টা জোয়ান নারী পুরুষ ঘর্মক্লান্ত দেহে এই বাড়ির ফল ফুলের ভার সাজাইতে আজ এখানে কর্মব্যস্ত নয়? সংখ্যায় বাড়িয়া এ বাড়িতে স্থানের অকুলান দেখিয়া, আরো জঙ্গল কাটিয়া খানায় মাটি ফেলিয়া তারা কেন আরো 2-4টে মালি বাড়ি গোড়াপত্তন করিল না? ইহাতে বাধা জন্মাইল কিসে? এ সকল সহজ পন্থার বিরাট সম্ভাবনা কেন এক মালিনীর বুকের কানাচে শুকাইয়া মিলাইয়া গেল? এমন করিয়া কেন বালি খাড়ি হইয়া পড়ে? একদা যারা বাস করে, পরে তারা কোথায় চলিয়া যায়? কেন আবার নতুন মানুষ আসে না? মালিনী অনেকবার বাঁশের মাচাতে লাউ কুমড়োর গাছ লতাইয়া দিয়াছে, তাতে ধরিয়াছে অজস্র লাউ কুমড়া। সে নিজে কেন একটা শক্ত মাচাকে আশ্রয় করিয়া ফলবতী হইয়া উঠিতে পারিল না? তবে তো এ বাড়ির চেহারা আগের মতোই অম্লান থাকিয়া যাইত। নতুন যুগের সম্ভাবনা লইয়া নতুন মানুষ এর আঙিনায় খেলিয়া বেড়াইত। নতুন শিল্পীরা যুগের চাহিদা পূরণ করিয়া নতুন চাহিদা জাগাইতে নতুন রকমের শিল্প রচনা করিয়া যাইত। কেউটে সাপ এ বাড়ির ত্রিসীমানায় ঘেঁষিত না। শরিয়াতুল্লাহ, বাহারুল্লাহ 2 ভাই শহরে গিয়াছিল। ফিরিতে রাত হইয়া গিয়াছে। গ্রামের অন্ধকার পথগুলি একসঙ্গে অতিক্রম করিয়া বাড়ির কোণে আসিয়া ছাড়াছাড়ি হইল। পাশাপাশি 2 বাড়ি, মাঝখানে বেড়া। তারা যার যার পরিবার নিয়ে আলাদা থাকে। ছোট ভাই শরিয়াতুল্লাহ ঘরে না ঢোকা পর্যন্ত বাহারুল্লাহ দাঁড়াইয়া রইল। তারপর ঘুরিয়া কয়েক পা হাঁটিয়া নিজের হিস্সায় পা দিল। দিয়া চমকাইয়া উঠিল। উঠানের কোণে
ধান সিদ্ধ করার যে দুমুখ উনান আছে সেখানে একটা ছায়ামূর্তি নত হইয়া কি যেন হাতড়াইতেছে। কাঁধের লাঠি হইতে আস্ত গজার মাছটা খুলিয়া লাঠিখানা বাগাইয়া একেবারে তার মুখোমুখি হইয়া দাঁড়াইল। তখন সে তাহাকে চিনিতে পারিয়াছে। মাতব্বর, তুমি অত রাইতের পর এখানে? বাহারুল্লাহ ভাই, আমি পদ বিস্মরণ হইয়া গেছি, গেছিলাম সমাজের বৈঠকে, এমন ভুল তো হয় না আমার। বাহারুল্লাহ তাহাকে হাত ধরিয়া বারান্দায় উঠাইল। তার পরিবার ঘুমাইয়া পড়িয়াছিল। ডাকিতেই উঠিয়া লণ্ঠন জ্বালিয়া দরজা খুলিল। সে ঘরে ঢুকিয়া গামছা বাঁধা পুটলিটা মাটিতে রাখিল। একটা পিঁড়ি হাতে বারান্দায় আসিতে আসিতে পরিবারকে উদ্দেশ্য করিয়া বলিল, একটু তামুকনি খাওয়াইতে পারে? পরিবার বউ নয়, গিন্নি। তার 3 ছেলে 3 বউ স্বামী লইয়া 3 ঘরে তখন ঘুমাইয়া পড়িয়াছে। গিন্নি ক্ষিপ্র হাতে মুখা ধরাইয়া কপাটের কোণে ঠেকাইয়া বাহারুল্লাহর ভাতের জন্য পাকঘরে গেল। মাঝঘরের বিছানাটা বারান্দা হইতে দেখা যায়। এই বাড়ির গৃহিণী একটু আগে এখান হইতেই উঠিয়া গিয়াছে। অনেকগুলি ছেলেপুলে বুকে পিঠে লইয়া ঘুমাইয়া পড়িয়াছিল। রামপ্রসাদ তামাক টানিতে টানিতে একবার সেদিকে আরেকবার বাহারুল্লাহর দিকে চাহিল। বাহারুল্লাহর বয়স তারই কাছাকাছি। তার ভরপুর সংসার, জমিগুলি সব নিজের। 3 ছেলেকে লইয়া 4 জোড়া বলদ দিয়া 4খানা হাল চালায়। যত ধান ঘরে ওঠে গিন্নি বউদের নিয়া ভানিয়া ঢোল ভর্তি করে। এবারে অনেক ধান উঠিয়াছে, কাটার বাকিও রহিয়াছে অনেক। ভোর হইলেই ছেলেদের ডাকিয়া মাঠে পাঠাইয়া দিবে, বউদের ডাকিয়া তুলিবে, আর 4 জনে মিলিয়া ধান সিদ্ধ করিতে বসিবে। রাঁধে দুমুখ উনানে, কিন্তু ধান সিদ্ধ করে 4 মুখ 6 মুখ উনানে। একসঙ্গে 4-6 হাঁড়ি সিদ্ধ হইয়া যায়। মোরগ ডাকার আগেই সিদ্ধ শুরু করিয়া রোদ ওঠার সঙ্গে সঙ্গে সে ধান উঠানময় ছড়াইয়া দিবে। সারাদিন রোদ লাগিবে ধানে। লণ্ঠনের আলোতে সাদা মাটির উঠানটা চকচক করিয়া উঠিল। হুঁকাটা ফিরাইয়া দিতে দিতে রামপ্রসাদ কহিল, ধান তো এইবার খুব ফলছে। হ মাতবর। জারি গাইবা না? না, এইবার ক্ষমা দিলাম। ধান যেরম গম গমাইয়া পাকতে লাগছে, জারির উস্তাদের খোঁজে ঘোরার সময় কই? এক মুখ ধোঁয়া ছাড়িয়া রামপ্রসাদ উঠানের দিকে একবার চাহিল। এই উঠানে কত জারি গান হইয়াছে। মল্লুকের সেরা ওস্তাদ আনা হইত। 1 মাস ধরিয়া সে ওস্তাদ পাড়ার ছেলেদের শিখাইত। তারপর নিমন্ত্রণ করিয়া পাল্টা দল আনা হইত। 2 দলে হইত প্রতিযোগিতা। ছেলে ও যুবার দল কাঁধে কাঁধে কোমরে কোমরে ধরিয়া বীরের নাচ নাচিত। সারা উঠান কাঁপিয়া উঠিত। গান যা জমিত! বাহারুল্লাহ ভাই গানগুলা কি ভালো লাগত। এই 2টা গানের সুর এখনো মরমে গাঁথা হইয়া আছে। মনে লয় উড়িয়া যাই কারবালার ময়দানে, আর ওই জয়নালের কান্দনে, মনে কি আর মানে রে বৃক্ষের পত্র ঝরে। হ মাতবর, এই সকল গানই খুব জমত। আরেকটা গানও বেশ জমত, মনে পড়েনি মাতব্বর? বাছা তুমি রনে যাইও না, সৌদিকে কাফিরের দেশ, জহর মিলে তো পানি মিলে না। এই সকল গান ক বছর শুনি না। আমার এই উঠানে জারি গান কতবার হইছে। সে গানে মালোরাও নিমন্ত্রণ পাইত। রামপ্রসাদ কতদিন এই উঠানেই বসিয়া শুনিয়াছে। বীর রস করুণ রসের এ সকল গান শুনিতে বসিলেও ওঠা যায় না। কয়েক বৎসর ভালো ফসল হয় না। চাষিরা কেবলই দেনায় জড়াইয়া যেতেছে। লোন কোম্পানির টাকা আনিয়া কত চাষি আর শোধ করিতে পারে নাই বলিয়া প্রতি কিস্তিতে কত শাসানি, কত ধমক খাইয়া মরিতেছে। জারি গাহিবে তারা কোন আনন্দে। এবার ভালো ধান হইয়াছে, সে ধান তুলিয়াই সারা হইতেছে। জারি গান গাহিবার সময় কই? মালগোষ্ঠীর কালী পূজার দেরি কি মাতব্বর? ও বেশি দেরি নাই, সামনের অমাবস্যায়। এইবারে গান দিবা না? হ, 8 পালা, 4 পালা যাত্রা আর 4 পালা কবি। 8 পালা? এই টেকা দিয়া তারা মালোপাড়ায় যদি একটা স্কুল দিত। আর স্কুল? মালোরা পুলকে বাঁচে না, তারা দিব স্কুল। দেখো মাতব্বর, নিজে আনজি ক খ শিখলাম না, কিন্তু কালা আখর যে কি চিজ এখন কিছু কিছু টের পাই। মসজিদের কিনারে এজমালির যে মক্তব জমাইছি, বেহানে তার কাছ দিয়া যাইতে যাইতে খাড়া হইয়া থাকি। তারা পড়া করে, আমার কানে মধু পরিশন করে। বাহারুল্লাহ ভাই, উচিত কথা কইলে মালোরা লাঠি মারতে চায়,
এই দুঃখেই তো গাঁও সাইডা দেশান্তরী হইলাম। জোরে একটা টান দিয়া মোকাটা রাখিতে রাখিতে বাহারুল্লাহ বলিল, মালগোষ্ঠী সুখেই আছে, মরছি আমরা চাষারা। ঘরে ধান থাকলে কি কোমরে একখান গামছা জুটেনি? পাট বেচবার সময় কিছু টাকা হয়, কিন্তু খাজনা আর মহাজন সামলাইতে সব শেষ। তখন কত চাষায় কত জমি বেচে। তোমরা তারার দোয়ায় এখন অব্দি আমার জমিতে হাত পড়ছে না, পরে কি হইব কখন যায় না। এই কামও করো না বারুল্লাহ ভাই, জান থাকতে জমি ছাড়ো না। মালগোষ্ঠীর কথা আলগা, তারা জলের উপর জকটুঙ্গি বাইন্দা আছে। জোয়ারে বারে ভাটায় কমে, জলের আবার একটা বিশ্বাস। মাটির সাথে সম্বন্ধ ছাড়া মানুষের জীবনের কোনো বিশ্বাস নাই বাহারুল্লাহ ভাই। চলো মাতবর, তোমারে আগাইয়া দিই। রামপ্রসাদ উঠোনে নামিয়া দেখে চাঁদ উঠিয়াছে, বড় তেজালো চাঁদ, সামনের দিকে যেন রথ ছুটাইয়া আসিতেছে। জ্যোৎস্না উঠছে বাহারুল্লাহ ভাই, তুমি ঘরে যাও, খাও গিয়া, আমি এখন একলাই যাইতে পামু। যে শিশু আকাশ কোণে হামাগুড়ি দিয়া উঠিয়াছিল, সে এখন ধাপে ধাপে আগাইয়া আসিতেছে। সুনীল স্বচ্ছ আকাশখানা দূরের না দেখা জগৎ হইতে অনেকখানি নিচে যেন নামিয়া আসিয়া ঘুমন্ত মালোপাড়ার উপরে চাঁদোয়া ধরিয়াছে। গায়ে গায়ে লাগানো ছনের ঘরগুলি বিমল আলোর ধারায় স্নান করিয়া এককালে মাথা তুলিয়া আছে। কানাচে কানাচে পড়িয়াছে তারই ছোট ছোট ছায়া। তাই মারাইয়া চলিতে লাগিল রামপ্রসাদ। মালোপাড়ায় জ্যোৎস্নার এমন অজস্রতা, এর প্রতি ঘরের উপর গলিয়া পড়ে রূপলোকের এমন পরিপূর্ণ হাসি। নির্মল আকাশের স্বচ্ছতার সঙ্গে মাথা উঁচু করা ঘরবাড়িগুলির এমন আবেগময় আলিঙ্গন, এই দৃশ্য পাড়ার আর কেউ দেখিল না, দেখিল কেবল রামপ্রসাদ। আরও একজন দেখিতেছিল, কিন্তু সে দেখা অর্থহীন, অনুভূতিহীন। রামপ্রসাদ গিয়া রামকেশবের উঠোনে পা দিতেই দেখে সে ধাঁ করিয়া উঠানের একধার হইতে অন্য ধারে চলিয়া যাইতেছে। রামকেশবের উঠোনে আলোর তেজ কম। সারা উঠান ঢাকিয়া বাঁশের আগায় জল ছড়াইয়া রাখিয়াছে, মাটির উপর তার ছায়া পড়িয়াছে। জালের খোপের ভিতর দিয়া মাছেরা মাথা গড়াইতে পারে না, কিন্তু চাঁদের আলোরে আটকায় কার সাধ্য। প্রতি খোপের ফাঁক দিয়া সে আলো উঠানের স্বচ্ছ মাটিতে পড়িয়াছে। কোন সুচতুরা আলোর মেয়ে বুঝি অপার্থিব ক্ষমতায় আলোর জাল বুনিয়া রামকেশবের উঠানের মাটিতে বিছাইয়া দিয়াছে। উত্তরের ভিটির ঘর রামকেশবের, 2 চালের ঘর, সামনে এক ফালি বারান্দা। অনুচ্চ ভিটির কিনারাগুলি স্থানে স্থানে ভাঙিয়া গিয়াছে। ঘরের পূবের অংশ অন্দরমহল, এককালে আবরু বেড়া ছিল, ভাঙিয়া পড়িয়াছে অনেকদিন। আগে ছেঁড়া জাল দিয়া ভাঙা জায়গাগুলি ঢাকিবার চেষ্টা হইত, এখন আর সেরূপ চেষ্টা নাই। দেখিলেই মনে হইবে এ বাড়ির আবরু রক্ষার প্রয়োজন ফুরাইয়া গিয়াছে। বারান্দার উপরে এক পাশে চালের সঙ্গে ঝুলাইয়া রাখিয়াছে কতগুলি এলোমেলো দড়াদড়ি, তার পাশে কয়েকটা ছেঁড়া জালের পুঁটুলি উপরি উপরি মাটিতে ফেলিয়া রাখিয়াছে। তারই উপরে কুকুর কুণ্ডলি দিয়া বোধহয় লোকটা শুইয়াছিল। ধাঁ করিয়া উঠোনে নামিয়া রামপ্রসাদ সামনা দিয়া ভৌতিক ক্ষিপ্রতায় 3 লাফে উঠান পার হইয়া গেল। খালি গা, পরনে একখানি গামছা, মাথায় এক বোঝা আলুথালু চুল, মুখ ভর্তি দাড়ি। যাইবার সময় জালের নিচেকার বুনানো আলো ছায়ায় তার মাটি মাখা কালো শরীরটা চিকচিক করিয়া উঠিল। একটু অস্বাভাবিক ফোলা শরীর। রামপ্রসাদ দেখিয়া চিনিল। সে ঝুলানো হাত দুটি ঘন ঘন নাড়িতে নাড়িতে মুখ বাড়াইয়া আক্রমণের ভঙ্গিতে আগাইয়া আসিল। রামপ্রসাদের মুখের কাছে আনিয়া বিকৃত মুখে ম্লান করিয়া একটু বিজ্ঞের মতো আস্তে কহিল, মাতবর, অতদিন পরে, আচ্ছা বারান্দায় উঠো, দেখো কি কাণ্ডখান হইয়া আছে। কি কাণ্ড হইয়া আছে? আরে শালা, কি কাণ্ড, দেখো না গিয়ে। হাত ধরিয়া বারান্দায় তুলিয়া নিয়া দেখাইল, দা দিয়া মাটিতে 3-4টি গর্ত খুঁড়িয়াছে। লম্বা গর্ত, একটার মুখ খুঁড়িতে খুঁড়িতে আরেকটার গায়ের উপর তুলিয়া দিয়াছে। সেইখানে আঙুল ঠেকাইয়া বলিল, দেখো সাইয়া কি হইতাছে, মায়া চুরি হইতাছে। এই তোমার মেঘনা গান, এইখানে খাড়ি, খাড়িতে আসিল নাও, বড় গাঙে কি কইরা গেল। জায়গা দেখি মায়া চুরি হইতাছে, বাইরে জ্যোৎস্না ফটফট করে, ভিতরে আন্ধাইরে মায়া চুরি হয়। কি কও মাতবর? রামপ্রসাদ কিছুই কহিল না।
তিতাসের শুশুক মাছগুলি যেমন সন্ধ্যার ছায়া পাইয়া ভাসিয়া নিঃশ্বাস ছাড়ে, জালের পুঁটুলিগুলির উপর বসিতে বসিতে ফোঁস করিয়া একটা নিঃশ্বাসের শব্দ তার নাক দিয়া বাহির হইল। ঘরের ভিতর রামকেশব অকাতরে ঘুমাইতেছে। নাক ডাকার শব্দ শোনা যায়, শেষ রাতে জালে যাইবে। এখন তাকে ডাকিয়া জাগানো মর্মান্তিক। ঘুম ভাঙা মানুষ মাথা ঠিক রাখিয়া জাল ফেলিতে পারে না। তার রোজগারটাই মাটি হইবে, শেষ রাতের আর দেরি কত। রামপ্রসাদ অধিক ভাবিতে পারিল না। চিন্তাতে বিমনা, ক্লান্তিতে অবশ রামপ্রসাদকে জালের উষ্ণতাটুকুর মাঝে ঘুম একেবারে কাত করিয়া ফেলিয়া দিল। রাত শেষ হইবার আগেই একবার ঘুম ভাঙিয়াছিল। পাগল তাহার একান্ত কাছে, হাতের কাছে মাটি খুঁড়িবার একটা দা রাখিয়াছে। একটা কিছু করিয়া ফেলা স্বাভাবিক। চোখ মেলিবার সঙ্গে সঙ্গে এ ভয়ই সে করিতেছিল। চোখ খুলিয়া দেখে একজন তার অতি কাছে বসিয়া, মুখখানা তারই মুখের কাছাকাছি। ভয় পাইবার আগে জড়তাগ্রস্ত চোখ কচলাইয়া দেখিল রামকেশব তাকে আগলাইয়া রাখিয়াছে। বুড়ার দাড়িগুলি তার দাড়িগুলির একান্ত কাছে। প্রশস্ত লোমশ বুকখানাও তার বুকের অতি নিকটে। তার লোমশ বুকের উষ্ণতা রামপ্রসাদের বুকেও লাগিতেছে। রামকেশবের বয়স তার চাইতে আরো বেশি। শরীর তার মতোই শক্তির পরিচয় দিলেও তার চাইতে বেশি ভাঙিয়া পড়িয়াছে। চুল, দাড়ি, চোখের ভ্রু, কানের লোম এখনো কাঁচা পাকা। রামপ্রসাদের সনের মতো সাদা চুলদারির নিকট তাকে আকাশের পথে কাত হইয়া দৌড় দেওয়া চাঁদের বারান্দায় ঢুকিয়া পড়া আলোতে নাবালকের মতো দেখাইতেছে। যেন দুইটি প্রাগৈতিহাসিক শিশুর অপার্থিব সমন্বয় ঘটিয়াছে, যার ইতিহাস স্তব্ধ রাত্রি ছাড়া আর কেউ জানে না। আরেকজন যে জানে তার কোনো অনুভূতি নাই। দুইজনের মধ্যে এরকম কথাবার্তা হইল। মাতবরের ছেলে, ডাক দিলে না? কোন সময় আসিয়াছ জানলাম না। শীতে কষ্ট পাইলে? না মালোর ছেলে, শীতে কষ্ট বেশি পাই নাই। ঘুমাইয়া পড়িলে আবার কষ্ট কি? ভাবিলাম তুমি যখন শেষ রাতে নদীতে যাইবে, তোমার নৌকায় আমি যাইব, তুমি আমাকে যাত্রা বাড়িতে নামাইয়া দিবে। সারা রাতে একবার বাহির হয়েছিলাম। বাহির হইয়া দেখি একটা মানুষ, কাছে আসিয়া দেখি তুমি। জাগাইলাম না, পাগলটা কাছে, তাই বসিয়া গেলাম শিয়রে। রাতের জালে যাওয়া আর বাবা আমারে দিয়া খুলাইবে না। খেউ তুলিয়া জালে হাত দিলে হাত ঠকঠক করিয়া কাঁপে। ডাঙের বাতাস কান কপাল ভাঙিয়া নামায়। বুক যেন ভোঁতা চুরি দিয়া কাটে। আমার কি আর বাবা মাছ ধরার সময় আছে? আমার এখন গুফার মধ্যে বসিয়া বসিয়া তামাক টানিয়া দিন কাটাইবার দিন। বিধি তারে কোন পাগল বানাইল। কত পাগল ভালো হয়, আমার পাগল আর ভালো হইল না। ঘরে আইসা বসো, আমি তামাক জ্বালাই। মাটির গাছাতে কেরোসিনের আলো মিটমিট করিতেছে। বাহির হইবার সময় রামকেশব জ্বালাইয়াছিল। তারই মলিন আলোতে ঘরখানার মলিনতা অধিকতর স্পষ্ট হইয়া উঠিয়াছে। ভাঙা চাটাইয়ের উপর ময়লা ছেঁড়া কাঁথা পাতিয়া বিছানা। দুইটি বালিশের একটিতে তুলা বাহির হইয়াছে, সেইটিতে রামকেশব শুইয়াছিল। চুলে দাড়িতে একটু একটু তুলা এখনো লাগিয়া রহিয়াছে। অন্য বালিশটিতে মাথা রাখিয়া যে শুইয়া আছে, খুব ভারী রোমা ওঠা কাঠাতে তার পা থেকে মাথার বালিশ অব্দি ঢাকা, সে রামকেশবের পরিবার। অবুড়ি উঠ, চাইয়া দেখ। কাঁথার পুটুলি নড়িয়া উঠিল। মলিন কণ্ঠাবরণের অন্তরাল হইতে উন্মোচিত হইয়া ততোধিক মলিন মুখখানা প্রশ্ন করিল, অত রাইতে বাড়িতে কোন কুটুমের পাড়া? বজ্জাত বুড়ি, কথা কইস না, জামাই। জামাই? জীর্ণ স্মৃতির ছেঁড়া সুতাগুলি মিলাইতে অনেকবার চেষ্টা করিল, কিন্তু তার বাড়িতে জামাই কে আসিতে পারে হিসাবে মিলাইতে পারিল না। পিছুটি পড়া চোখে ঘুমের ঘোর, ছাপ পড়া খড়ি ওঠা চামড়ার মুখমণ্ডলে ঘুমের জড় প্রলেপ, তার উপর ফাঁকে ফাঁকে দাঁত না থাকায় মুখের হাঁ, এ সকল মিলাইয়া বুড়ির হতবুদ্ধির মতো তার দিকে চাহিয়া থাকাকে রামকেশবের নিকট এত কুৎসিত মনে হইল যে আর সে সহ্য করিতে পারিল না। হাত ধরিয়া তাকে এক টানে তুলিয়া বসাইল। খুলিয়া যাওয়া কটির ও বুকের কাপড় অশেষ চেষ্টায় ঠিক করিতে করিতে বুড়ি জিজ্ঞাসা করিল, জামাই আইলো কোনখান থাইকা? না কইলা কেমনে বুঝি কও? যাত্রাবাড়ির জামাই, বসন্তর বাপ। ভাগ্নি জামাই, দেশ দেশান্তরে মান্য করে। ভাগ্নি মরিয়া গিয়াছে, তাই এই বাড়িতে আর আসা যাওয়া নাই। বুড়ির মাথা কিঞ্চিত পরিষ্কার হওয়ার পর ঘোমটা টানিয়া দেওয়ার কথা মনে পড়িল। রাতের স্তব্ধতা ভেদ করিয়া অনেক দূরে মোরগ ডাকিয়া উঠিল।
যারা খাটিয়া খায় ইহা তাদের নিকট ব্রাহ্ম মুহূর্ত। এই সময় চাষির মেয়েরা ধান সিদ্ধ করিবার জন্য উনানের মুখে আগুন দেয়, মালোর মেয়েরা চোখে মুখে জল দিয়া সনসুতা কাটিতে বসে, পুরুষেরা যারা আগ্রাতে যায় নাই এই সময় জাল কাঁধে রওনা হয়। কাঁধে জাল হাতে হুকা, রামকেশব বাহিরে পা দিতে দিতে বলিল, মাতবরের পুত, আইস কিন্তু যাইও না। প্রতিটি ঘরের আঙিনাতে রোদ নামিয়াছে, সকালের সোনালি রোদ। কারো বৌঝি বসিয়া নাই, কারো ছেলে মেয়ে বিছানায় পড়িয়া নাই, তারা আঙিনায় নামিয়া পড়িয়াছে। মায়েদের শাড়ি 2 ভাঁজ করিয়া গা ঢাকিয়া গলাতে বাঁধা ছিল, রোদ পাইয়া খুলিয়া দিয়াছে। খালি গায়ে এখন খেলাতে মগ্ন, কালোতে ফর্সাতে মেশা সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল শিশুর দল। রামপ্রসাদ তাহাই দেখিতে দেখিতে নদীর দিকে চলিল। তার চোখে আজ রোদের সোনা মিশিয়া চারিদিক সোনাময় হইয়া গিয়াছে। আজ এরা সব যেন সোনার শিশু। সোনার খেলনা হাড়ি কুঁড়ি লইয়া রূপার বালিতে ভাত চাপাইয়া চাঁদ সুরুজের দেশে নিমন্ত্রণ পাঠাইয়াছে, তবে নেহাতি খাইবার স্থূল নিমন্ত্রণ। অনন্ত আঙিনাতে নামিয়া খেলায় মাতিয়াছে, মায়ের সাদা কাপড়ের পারখানা 2 ভাঁজ করিয়া গলায় বাঁধা। রামপ্রসাদ তার কাছে গিয়া দাঁড়াইল। সেও এই সাদা চুল দাড়িওয়ালা লোকটার দিকে চাহিয়া রহিল। তারপর সহসা কি ভাবিয়া বারান্দার উপর উঠিয়া ডাকিল, মা। মা বারান্দায় নামিয়া এমন মানুষকে তার আঙিনায় এমন বিহ্বল ভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া এত বিস্মিত হইল যে না পারিল ভিতরে চলিয়া যাইতে, না পারিল মাথায় ঘোমটা টানিয়া দিতে। রামপ্রসাদ আরো অগ্রসর হইয়া অনন্তর একখানা হাত ধরিয়া হাসি মুখে বলিল, আমাকে দেখিয়া তোর ভয় করে? আমি তো তোর এখানে কোনো বিচার করিতে আসি নাই, আসিয়াছি কেবল তোকে দেখিবার জন্য। ভিন্ন গ্রামের মানুষ আমি, আমার বাড়িতে তোর মতো মা নাই, আমার আঙিনাতে তোর মতো ছোট ছোট দাদু ভাইয়েরা খেলা করে না। মা যদি এ গায়ে না উঠিয়া আমার গায়ে গিয়া উঠিত, 1 ঘর আছি আমার গায়ে, তাহলে 2 ঘর হইত। অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস তিতাস একটি নদীর নাম শুনছেন ধারাবাহিকভাবে গল্পে আড্ডায় রহিনের উপন্যাস পর্বে। আজ শেষ হলো উপন্যাসের 2য় পর্বের প্রথম খণ্ড, নয়া বসত। কিশোরের নৌকা থেকে চুরি হয়ে যাওয়া বউ আর তার পুত্র অনন্তর গোকর্ণঘাটের মালোপাড়ায় এসে বাসা বাঁধার কাহিনী বিস্তৃত হলো এই পর্বে। এরপর শুরু হতে চলেছে এই পর্বের 2য় খণ্ড, জন্ম মৃত্যু বিবাহ। 4 পর্ব ও প্রতি পর্বে 2টি খণ্ডে বিভক্ত এই উপন্যাসের এই খণ্ডটি শেষ হলে আমরা পৌঁছাবো কাহিনীর মাঝামাঝি জায়গায়। প্রবাদ প্রতিম এবং বহু চর্চিত এই উপন্যাসটি অডিওতে শুনতে কেমন লাগছে আপনাদের তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি প্রতি পর্বেই। এবারেও তাই একই অনুরোধ, মন্তব্যের মাধ্যমে জানান আপনাদের প্রতিক্রিয়া। কোনো খারাপ লেগে থাকলে সে কথাও নির্দ্বিধায় জানাতে পারেন। কাহিনী নিয়ে কোনো রকম আলাপ আলোচনাও জমে উঠতে পারে সবার আদান প্রদানে। আগামী পর্বে দেখা এবং শোনা হবে যথাসময়ই। ততদিন ভালো থাকুন সবাই, পড়ায় শোনায় ভাবনায় এবং চেতনায় থাকুন। আজ তাহলে আসি।